হ্যালো স্টুডেন্টস, গাইডেন্স গুরুর পক্ষ থেকে তোমাদের জন্য প্রতিদিন যে আপকামিং এসএসসি, এমটিএস, এসএসসি জিডি এবং এসএসসি ফেজ 9 এর জন্য জিকে প্রশ্ন উত্তর করানো হচ্ছে। আজকে তার আরো একটি গুরুত্বপূর্ণ সেট নাম্বার 8 নিয়ে হাজির হয়ে পড়েছি, যেখানে তোমরা প্রত্যেকেই জানো প্রতিদিন 30টি করে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মিক্স এমসিকিউ মক সেট কিন্তু প্র্যাকটিস করানো হচ্ছে। অর্থাৎ যেখান থেকে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স প্রতিটা সাবজেক্ট থেকে কিন্তু প্রশ্ন আছে এবং তোমাদের কিন্তু সমস্ত সাবজেক্ট কভার আপ হয়ে যাবে একটা মাত্র সেটের মধ্য থেকেই। 30টা করে প্রশ্ন রয়েছে প্রতিটা সাবজেক্ট থেকে। তো চলো শুরু করা যাক সেট নাম্বার 8। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও প্রতিদিন এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য, এবং পিডিএফ পাওয়ার জন্য আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও গাইডেন্স গুরুর। তো চলো প্রথম প্রশ্ন কি রয়েছে দেখে নেওয়া যাক। হুইচ গ্রিক কিং অফ ব্যাকটেরিয়া ইনভেডেড ইন্ডিয়া অ্যাবাউট 190 BC? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে এই সমস্ত প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে। তারপর আমি সঠিক উত্তর বলে দেওয়ার পর তোমরা মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে কোনটা ঠিক হলো বা কোনটা ভুল হলো। এর মাধ্যমে তোমাদের প্র্যাকটিসও হবে এবং মনেও থাকবে। তো হুইচ গ্রিক কিং অফ ব্যাকটেরিয়া ইনভেডেড ইন্ডিয়া অ্যাবাউট 190 BC? এই যে ব্যাকটেরিয়া মিনস তৎকালীন সময়কার গ্রিক যে রাজারা ছিল, একটা গ্রিক রাজাদের একটা বংশ ছিল ব্যাকটেরিয়া। ওকে, তো সেই গ্রিক ব্যাকটেরিয়ান রাজা 119 খ্রিস্টপূর্বাব্দে আমাদের ভারতবর্ষ আক্রমণ করেন। তো প্রশ্ন নাম্বার 1 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ডেমেট্রিয়াস প্রথম গ্রিক ব্যাকটেরিয়ান রাজা ছিলেন, যিনি 190 খ্রিস্টপূর্বাব্দে আমাদের ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। প্রশ্ন নাম্বার 2, হোয়াট ওয়াজ দ্য আদার নেম অফ বিম্বিসারা? বিম্বিসারের অপর নাম কি ছিল? এই প্রশ্নটা বহুবার পরীক্ষায় এসেছে, ডাব্লিউবিসিএস এসেছে, এসএসসিতে এসেছে, রেলেও এসেছে। তো হোয়াট ওয়াজ দ্য আদার নেম অফ বিম্বিসারা? বিম্বিসারের অপর নাম কি ছিল? তো প্রশ্ন নাম্বার 2 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সেরনিক ছিল বিম্বিসারের অপর নাম, বা সেরনিক ছিল বিম্বিসারের উপাধিও বলতে পারো। তো বিম্বিসার ছিলেন হারিয়াঙ্কা বংশ বা হর্ষঙ্ক বংশের রাজা। প্রশ্ন নাম্বার 3, হু ইজ নোন অ্যাজ ফাদার অফ তামিল লিটারেচার? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই প্রশ্ন, এটা বহুবার পরীক্ষায় এসেছে এসএসসিতে। কি বলা হচ্ছে? হু ইজ নোন অ্যাজ ফাদার অফ তামিল লিটারেচার। নিচের অপশনগুলোর মধ্য থেকে কাকে তামিল সাহিত্যের জনক বলা হয়ে থাকে? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তামিল সাহিত্যের জনক কাকে বলা হয়ে থাকে? তো প্রশ্ন নাম্বার 3 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আগাস্থিয়াকে বলা হয়ে থাকে তামিল সাহিত্যের জনক। প্রশ্ন নাম্বার 4, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ কনসিডার্ড টু বি দ্য অফিসিয়াল ল বুক অফ গুপ্তাস? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অর্থাৎ নিচের যে 4টে অপশন দেওয়া রয়েছে সেই 4টে গুরুত্বপূর্ণ বইয়ের মধ্য থেকে কোনটাকে গুপ্ত বংশের অফিসিয়াল আইনের বই বলা হয়? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো প্রশ্ন নাম্বার 4 কোনটা সঠিক উত্তর হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইয়াজনাভালকা স্মৃতি হলো গুপ্ত রাজবংশের একদম অফিসিয়াল বা সরকারি আইনি বই, এবং মনুস্মৃতি যেটা রয়েছে সেটা হচ্ছে ভেদিক বা বৈদিক সভ্যতার ল বুক। ওকে, নেক্সট প্রশ্ন নাম্বার 5, হোয়েন ওয়াজ গুরু নানক দেব বর্ন? অর্থাৎ নিচের কোন তারিখে কোন সালে শিখদের গুরু নানক জন্মগ্রহণ করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার এই প্রশ্নটা এসএসসিতে এসেছে। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো, হোয়েন ওয়াজ গুরু নানক দেব বর্ন? তো প্রশ্ন নাম্বার 5 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 15 এপ্রিল 1469। 15 এপ্রিল 1469 সালে গুরু নানক জন্মগ্রহণ করেছিলেন। প্রশ্ন নাম্বার 6, হাজি ইব্রাহিম সারহিন্দি is known to be a Persian writer during the reign of Akbar was translated following Sanskrit work in Persian? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
কি বলা হচ্ছে, হাজী ইব্রাহিম সিরিন্দ যিনি ছিলেন একজন পার্সিয়ান লেখক আকবরের সমসাময়িক, তিনি নিচের কোন সংস্কৃত বইটাকে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে অনুবাদ করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আকবরের রাজসভায় উপস্থিত হাজী ইব্রাহিম সিরিন্দ ছিলেন একজন পার্সিয়ান রাইটার। তিনি কোন বিখ্যাত সংস্কৃত বইটাকে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করেছিলেন? তো প্রশ্ন নাম্বার 6 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অথর্ব বেদা। অথর্ব বেদাকে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করেছিলেন। প্রশ্ন নাম্বার 7, হু ওয়াজ ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন দ্য ফেমাস ত্রিপুরি সেশন অফ 1939? কি বলা হচ্ছে, 1939 সালের বিখ্যাত ত্রিপুরি সেশনে জাতীয় কংগ্রেসের সভাপতি কে হয়েছিলেন? Who was elected the president of Indian National Congress in famous Tripuri session in 1939? 1939 সালে ত্রিপুরি সেশনে জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সুভাষ চন্দ্র বোস। প্রশ্ন নাম্বার 8, হু প্রিসাইডেড ওভার ফার্স্ট সেশন অফ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস ইন 1920? অর্থাৎ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভায়, যেটা 1920 সালে হয়েছিল, সেখানে প্রথম সভাপতি কে ছিলেন? অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের 1920 সালের প্রথম সভায় সভাপতি কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। তো প্রশ্ন নাম্বার 8 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লালা লাজপত রায়। লালা লাজপত রায় ছিলেন 1920 সালের অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি। প্রশ্ন নাম্বার 9, হু ওয়াজ দ্য অনলি ভাইসরয় অফ ইন্ডিয়া টু বি মার্ডার্ড ইন দ্য অফিস বাই এ পাঠান কনভিক্ট ইন দ্য আন্দামানস ইন 1872? এসএসসিতে বহুবার প্রশ্নটি এসেছে পরীক্ষায়। কি বলা হচ্ছে, হু ওয়াজ দ্য অনলি ভাইসরয়, নিচের অপশনগুলোর মধ্য থেকে কোন ভাইসরয় একমাত্র ছিলেন টু বি মার্ডার ইন দ্য অফিস বাই দ্য পাঠান কনভিক্ট ইন আন্দামান? অর্থাৎ আন্দামানের জেলে পাঠানদের একটা সংঘর্ষ হয়েছিল, সেখানে সেই ভাইসরয়কে হত্যা করা হয়েছিল 1872 সালে। তো কোন সেই ভাইসরয়ের হত্যা হয়েছিল আন্দামানে? তো প্রশ্ন নাম্বার 9 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লর্ড মায়ো। 1872 সালে লর্ড মায়োকে হত্যা করেছিলেন পাঠান কনভিক্ট আন্দামানের জেলে। নেক্সট প্রশ্ন নাম্বার 10, আমরা জিওগ্রাফির মধ্যে ঢুকে পড়লাম। হুইচ স্টেট ইন ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ সয়াবিন? অর্থাৎ আমাদের ভারতবর্ষের কোন রাজ্য সব থেকে বেশি পরিমাণে সয়াবিন উৎপাদন করে থাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। হুইচ স্টেট ইন ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ সয়াবিন? সব থেকে বেশি পরিমাণ উৎপাদনকারী কোন রাজ্য সয়াবিনের? তো প্রশ্ন নাম্বার 10 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ সব থেকে বেশি পরিমাণ সয়াবিন তৈরি করে থাকে এবং সয়াবিনের মধ্যে সব থেকে ম্যাক্সিমাম প্রোটিন উপস্থিত থাকে। প্রায় 40% প্রোটিন এবং নিউট্রিশন সয়াবিনের মধ্যে পাওয়া যায়। প্রশ্ন নাম্বার 11, ডোলড্রামস আর? ডোলড্রাম হলো কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা 2018, 2016তে এসএসসিতে এসেছে। ডোলড্রামস আর, ডোলড্রাম হলো কি? তো প্রশ্ন নাম্বার 11 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইকুইটোরিয়াল জোন উইথ লো প্রেসার। ইকুইটোরিয়াল জোন উইথ লো প্রেসার হলো ডোলড্রাম। অর্থাৎ নিরক্ষরেখার যে নিম্ন চাপ রয়েছে সেইটাকেই বলা হয় ডোলড্রামস। অর্থাৎ নিরক্ষরেখা প্রবাহিত 0 ডিগ্রি এবং তার উত্তরে 5 ডিগ্রি নর্থ এবং দক্ষিণে 5 ডিগ্রি সাউথ, এই অঞ্চলটা, এখানে নিম্ন চাপ কিন্তু বিরাজ করে থাকে। তো এইটাকেই বলা হয়ে থাকে, এই উত্তরের 5 ডিগ্রি নর্থ থেকে দক্ষিণে 5 ডিগ্রি সাউথ পর্যন্ত এই অংশটাকে বলা হয় ডোলড্রাম। প্রশ্ন নাম্বার 12, দ্য ড্রাই উইন্ড সান্তায়ানা ব্লোজ ইন? অর্থাৎ শুষ্ক বায়ু, একটা আঞ্চলিক শুষ্ক বায়ু যার নাম হলো সান্তায়ানা, এটা কোন দেশে প্রবাহিত হয়ে থাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
শুষ্ক বায়ু সান্তায়ানা কোন দেশে প্রবাহিত হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়ার একটি আঞ্চলিক শুষ্ক বায়ুর নাম হলো সান্তায়ানা। প্রশ্ন নাম্বার 13, পোর্ট ব্লেয়ার ইজ সিচুয়েটেড ইন। পোর্ট ব্লেয়ার কোথায় অবস্থিত রয়েছে? বহুবার পরীক্ষা এসেছে এই প্রশ্নটি, এসএসসির জন্য কিন্তু ভিভিআই প্রশ্ন। আমরা জানি পোর্ট ব্লেয়ার আন্দামানে অবস্থিত রয়েছে, কিন্তু আন্দামানের কোন জায়গায় পোর্ট ব্লেয়ার অবস্থিত রয়েছে? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো প্রশ্ন নাম্বার 13 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সাউথ আন্দামান। সাউথ আন্দামানে পোর্ট ব্লেয়ার অবস্থিত রয়েছে। নেক্সট প্রশ্ন নাম্বার 14, আমরা পলিটির মধ্যে ঢুকে পড়লাম। হুইচ অ্যামং দ্য ফলোইং আর্টিকেলস ডিফাইন্স দ্য মানি বিল? নিচের কোন আর্টিকেলটা মানি বিলকে ডিফাইন করে থাকে? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আমাদের সংবিধানের কোন আর্টিকেলে বা কোন ধারাতে মানি বিল বা অর্থ বিলের ব্যাপারে বলা রয়েছে? বহুবার পরীক্ষা এসেছে। তো প্রশ্ন নাম্বার 14 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আর্টিকেল 110, অর্থাৎ 110 নম্বর ধারাতে বলা রয়েছে অর্থ বিলের ব্যাপারে। প্রশ্ন নাম্বার 15, ভিয়া হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্টস বার্মা গট সেপারেটেড ফ্রম ইন্ডিয়া? অর্থাৎ নিচের কোন আইনের মাধ্যমে বার্মা অর্থাৎ মায়ানমার ভারতবর্ষ থেকে আলাদা হয়ে যায়? এটিও এসএসসির বিগত বছরের প্রশ্ন, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। নিচের কোন আইনের মাধ্যমে মায়ানমার আমাদের ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। 1935 সালের ভারত শাসন আইনের মাধ্যমে মায়ানমারকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। প্রশ্ন নাম্বার 16, দ্য টোটাল নাম্বার অফ মিনিস্টার্স ইনক্লুডিং দ্য প্রাইম মিনিস্টার ইন কাউন্সিল অফ মিনিস্টার্স শ্যাল নট এক্সিড। অর্থাৎ কি বলা হচ্ছে? সংবিধান অনুযায়ী যে টোটাল নাম্বার অফ মিনিস্টার রয়েছে, অর্থাৎ মন্ত্রীদের যতজন সংখ্যক রয়েছে সেটা কাকে নিয়ে? প্রধানমন্ত্রীকে ইনক্লুড করে মন্ত্রী পরিষদের মন্ত্রীদের সংখ্যা নিচের কত পার্সেন্ট এক্সিড করবে না টোটাল লোকসভার সিট সংখ্যাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। লোকসভার যত সিট সংখ্যা রয়েছে তার সেই সিট সংখ্যার কত পার্সেন্ট মন্ত্রী সংখ্যা এক্সিড করবে না প্রধানমন্ত্রীকে নিয়ে? তো প্রশ্ন নাম্বার 16 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 15%। প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে গঠিত মন্ত্রী পরিষদ গোটা লোকসভার সিট সংখ্যার 15%-এর বেশি কিন্তু হবে না, এবং এটা কিন্তু এই নাম্বারটা ফিক্সড করে দেওয়া হয়েছে, অর্থাৎ এই যে 15%-এর বেশি হবে না এটা ফিক্সড করে দেওয়া হয়েছে 91st অর্থাৎ 91তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, এবং এটা হয়েছিল 2003 সালে। ওকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর আমরা দেখব ইকোনমিক্সের কিছু প্রশ্ন। হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ দ্য রেগুলেটর অফ কমোডিটি মার্কেট ইন ইন্ডিয়া? ভিভিআই প্রশ্ন, অর্থাৎ কমোডিটি মার্কেটের রেগুলেটর নিচের কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ দ্য রেগুলেটর অফ কমোডিটি মার্কেট ইন ইন্ডিয়া? ভারতের কমোডিটি মার্কেটের রেগুলেটর হিসাবে কাকে জানা যায়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সেবি। সেবি অর্থাৎ স্টক এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এই স্টক এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবিকে আমরা ভারতবর্ষের কমোডিটি মার্কেটের রেগুলেটর হিসাবে জেনে থাকি। নেক্সট প্রশ্ন নাম্বার 18, দ্য জিএসটি কাউন্সিল হ্যাজ ডিসাইডেড এ 4-tier স্ট্রাকচার অফ ট্যাক্সেশন to cover most goods and services. Which of the following is a correct group of 4 tiers? অর্থাৎ জিএসটি কাউন্সিল 4 ধাপের একটা গুড অ্যান্ড সার্ভিসের কিন্তু টায়ার সৃষ্টি করেছে, যেটার মাধ্যমে কিন্তু সমস্ত ধরনের ট্যাক্স কিন্তু কভার আপ করা যাবে, এই রকমের একটা স্ট্রাকচার। তো সেই 4 ধরনের ট্যাক্স স্ট্রাকচারটা নিচের কোনটা? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো, অর্থাৎ কারেক্ট গ্রুপ কোনটা? জিএসটি কাউন্সিল হ্যাজ ডিসাইডেড এ 4-tier স্ট্রাকচার অফ ট্যাক্সেশন, অর্থাৎ জিএসটি কাউন্সিল 4 ধাপের কর যুক্ত একটা ট্যাক্সেশন সিস্টেম তৈরি করেছে টু কভার মোস্ট গুডস অ্যান্ড সার্ভিসেস, অর্থাৎ বেশিরভাগ পরিমাণ পণ্য এবং দ্রব্যকে কভার করার জন্য। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট গ্রুপ অফ 4 tiers? অর্থাৎ এই নিচের 4টে অপশনের মধ্যে থেকে সেই 4 ধাপের সঠিক
ক্রমান্বয় হচ্ছে পার্সেন্টেজ কোনটা? তো প্রশ্ন নাম্বার 18 সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 5%, 12%, 18% অ্যান্ড 28%। এইটাই হলো কিন্তু সঠিক 4 ধাপের ট্যাক্স স্ট্রাকচার জিএসটি কাউন্সিলের। নেক্সট প্রশ্ন নাম্বার 19, আন্ডার হুইচ অ্যামং দ্য ফলোইং অ্যাক্টস হাওয়ালা ট্রানজাকশন আর ব্যান্ড ইন ইন্ডিয়া? নিচের কোন আইনের মাধ্যমে হাওয়ালা ট্রানজাকশন আমাদের ভারতবর্ষে ব্যান করে দেওয়া হয়েছে? হাওয়ালা ট্রানজাকশন হলো একটা ইল্লিগাল এবং অবৈধ এবং বেআইনি একটা ট্রানজাকশন, যেটার মাধ্যমে কালো টাকা কিন্তু অনেক কালো টাকার লেনদেন হয়ে থাকে। সেই হাওয়ালা ট্রানজাকশনটা আমাদের ভারতবর্ষে ব্যান করে দেওয়া হয়েছে কোন আইনের মাধ্যমে? তো প্রশ্ন নাম্বার 19-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ফেমা। ফেমা আইনের মাধ্যমে। ফেমার সঠিক উত্তর কি, অর্থাৎ সম্পূর্ণ নাম কি? ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট, এই ফেমা হয়েছিল কবে? এটা 1999 সালে, এবং এই অ্যাক্টের মাধ্যমে হাওয়ালা ট্রানজাকশন বন্ধ করে দেওয়া হয় ভারতবর্ষে। নেক্সট আমরা সায়েন্সের মধ্যে ঢুকে বললাম, কিছু গুরুত্বপূর্ণ সায়েন্সের মধ্যে থেকে প্রশ্ন উত্তর করে ফেলবো। হুইচ অ্যামং দ্য ফলোইং ভিটামিনস হেল্প ইন ক্লটিং অফ ব্লাড? অর্থাৎ আমাদের রক্তের জমাট বাঁধতে নিচের কোন ভিটামিনটা খুবই বেশি পরিমাণে সাহায্য করে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষা এসেছে। কোন ভিটামিন রক্তের তঞ্চনে অর্থাৎ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো প্রশ্ন নাম্বার 20 সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ভিটামিন কে। ভিটামিন কে রক্ত তঞ্চনে সাহায্য করে থাকে। প্রশ্ন নাম্বার 21, হুইচ অ্যামং দ্য ফলোইং ডিজিজেস ইজ ক্যারেক্টারাইজড বাই কমপ্লিট লস অফ মেমোরি? অর্থাৎ নিচের কোন রোগটাকে বলা হয় একদম সম্পূর্ণ স্মৃতি নষ্টের রোগটাকে বলা হয়? হুইচ অফ দ্য ফলোইং ডিজিজেস ইজ ক্যারেক্টারাইজড বাই কমপ্লিট লস অফ মেমোরি? অর্থাৎ কমপ্লিট লস অফ মেমোরি অর্থাৎ স্মৃতি নষ্টর রোগটাকে আমরা কি বলে থাকি? তো সঠিক উত্তর হয়ে যাবে 21-এর অপশন এ অ্যামনেসিয়া। স্মৃতি নষ্ট হয়ে গেলে সেই রোগটাকে বলা হয়ে থাকে অ্যামনেসিয়া। নেক্সট প্রশ্ন নাম্বার 22 আমরা দেখব, ইন হুইচ অ্যামং দ্য ফলোইং অর্গান বাউমানস ক্যাপসুল ইজ ফাউন্ড? অর্থাৎ নিচের কোন অঙ্গতে আমরা বাউমানস ক্যাপসুল দেখতে পেয়ে থাকি? এটা কিন্তু এসএসসি, সিএইচএসএল, সিজিএল এবং এমটিএস তিনটে পরীক্ষাতে এসেছে। তো এসএসসির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইন হুইচ অফ দ্য ফলোইং অর্গান বাউমানস ক্যাপসুল ফাউন্ড? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কিডনি। কিডনিতে আমরা বাউমান ক্যাপসুলস এই জিনিসটা আমরা দেখতে পেয়ে থাকি। প্রশ্ন নাম্বার 13, দ্য অ্যালকালি মেটালস আর কল্ড গুড রিডিউসিং এজেন্ট, দিস ইমপ্লাইজ দ্যাট? অর্থাৎ অ্যালকালি মেটালগুলো খুবই ভালো রিডিউসিং এজেন্ট। তো এটা কি হচ্ছে অর্থ বহন করে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রশ্ন নাম্বার 23-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দে ইজিলি লস ইলেকট্রন। রিডিউসিং এজেন্ট মানে নিজে অক্সিডাইজ হবে কিন্তু অপরকে রিডিউস করবে। তো অপরকে রিডিউস করতে গেলে কি নিজেকে ইলেকট্রন ছেড়ে দিতে হবে, অর্থাৎ নিজে ইলেকট্রন ছেড়ে দিয়ে অপরকে কিন্তু রিডিউস করে দিচ্ছে, অর্থাৎ বিজারিত করছে। প্রশ্ন নাম্বার 24, হুইচ অ্যামং দ্য ফলোইং উড কজ দ্য ব্রাইট রেড কালার ডিউ টু ব্রাস্টিং অফ ক্র্যাকার্স? অর্থাৎ যে বাজি বা পটাকা রয়েছে সেই পটাকার মধ্যে কোন উপাদানটার জন্য যেগুলো তখন ফাটে তখন ব্রাইট রেড কালার দেখতে পাওয়া যায়? অর্থাৎ বাজি বা পটাকার মধ্যে লাল কালার উৎপন্ন হওয়ার জন্য কোন রাসায়নিকটা নিচের দায়ী? তো প্রশ্ন নাম্বার 24-এর কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ স্ট্রনসিয়াম। স্ট্রনসিয়াম এটি লাল কালার উৎপাদনের জন্য দায়ী হয়ে থাকে পটাকার মধ্যে। প্রশ্ন নাম্বার 25, হোয়েন সালফার ইজ হিটেড উইথ রাবার দ্য প্রসেস ইজ কমনলি নোন অ্যাজ? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার পরীক্ষা এসেছে, ভিভিআই প্রশ্ন এসএসসির জন্য। বলছে যখন সালফারকে রাবারের সাথে উত্তপ্ত করা হয় তখন সেই পদ্ধতিটাকে কি পদ্ধতি বলা হয়ে থাকে?
হোয়েন সালফার ইজ হিটেড উইথ রাবার, অর্থাৎ রাবারের সাথে সালফারকে যখন উত্তপ্ত করা হয় বা গরম করা হয় তখন সেই প্রসেসটাকে সাধারণত কি নামে ডাকা হয়ে থাকে? তো প্রশ্ন নাম্বার 25-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভালকানাইজেশন। ভালকানাইজেশন প্রসেস বলা হয়ে থাকে যখন রাবারের সাথে সালফারকে উত্তপ্ত করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন নাম্বার 26 থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব। দেখো, হু রোট দ্য রিসেন্টলি পাবলিশড বুক এশিয়াস আলো? খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ নিচের কোনজন এই সম্প্রতি প্রকাশিত বইটা লিখেছেন এশিয়াস আলো বা লাইট অফ এশিয়া? লাইট অফ এশিয়া। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জয়রাম রমেশ। জয়রাম রমেশ এই বইটি লিখেছেন, দ্য লাইট অফ এশিয়া বা এশিয়াস আলো। 27, NTPC announced the construction of India's largest solar park in which state? NTPC কোন রাজ্যে ভারতের বৃহত্তম সোলার পার্ক নির্মাণের ঘোষণা করেছে? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। NTPC কোন রাজ্যে ভারতের বৃহত্তম সোলার পার্ক নির্মাণের কথা ঘোষণা করেছে? NTPC announced construction of India's largest solar park in which state? তো দেখো এখানে যে অপশনগুলো দেয়া রয়েছে একটাও কিন্তু অপশন ঠিক নয়, তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এটা গুজরাট। ওকে, সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট। এগুলো কিন্তু একটাও ঠিক নেই। নেক্সট প্রশ্ন নাম্বার 28, হু ইজ দ্য প্রেজেন্ট অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া? ওকে, আমাদের ভারতবর্ষের বর্তমান অ্যাটর্নি জেনারেল বা AGI কে? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। হু ইজ দ্য প্রেজেন্ট অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া? ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল কে রয়েছেন? তো প্রশ্ন নাম্বার 28-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কে ভেনুগোপাল। কে ভেনুগোপাল বর্তমান অ্যাটর্নি জেনারেল আমাদের ভারতবর্ষে। প্রশ্ন নাম্বার 29, হু হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ নিউ প্রেসিডেন্ট অফ ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি? VVI প্রশ্ন এবছরের পরীক্ষার জন্য। অর্থাৎ ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলির নতুন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন কে? ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলির নতুন প্রেসিডেন্ট হিসাবে নিচের কোনজন সম্প্রতি নির্বাচিত হয়েছেন? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। তো সঠিক উত্তর হয়ে যাবে এটার অপশন বি, আব্দুল্লাহ শাহিদ। আব্দুল্লাহ শাহিদ ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলির নতুন প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন। এবং আজকের জিকে সেট নাম্বার 8 এবং তার শেষ প্রশ্ন নাম্বার 30 দেখব, হু রিসেন্টলি ওন ইন্ডিয়া 68th গ্র্যান্ড মাস্টার টাইটেল? সম্প্রতি কে 68তম গ্র্যান্ড মাস্টারের খেতাব পেয়েছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হু রিসেন্টলি ওন ইন্ডিয়া 68th গ্র্যান্ড মাস্টার অফ ইন্ডিয়া? অর্থাৎ আমাদের 68তম গ্র্যান্ড মাস্টারের খেতাব কে পেয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্জুন কল্যাণ। অর্জুন কল্যাণ 68তম গ্র্যান্ড মাস্টারের খেতাব পেয়েছেন। তো আজকের ক্লাসের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ আমরা 30টা প্রশ্ন উত্তর করে ফেললাম। ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং প্রতিদিন গুরুত্বপূর্ণ এই সমস্ত ক্লাস পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি প্রেস করে রাখো এবং ক্লাসের PDF পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।